খুব ইম্পর্টেন্ট একটা টপিক কারশফের সূত্রাবলী সম্পর্কে এখন আমরা আলোচনা করতে চলেছি। এই পার্টটা থেকে খুব কনসেপচুয়াল কোশ্চেন পরীক্ষাতে আসে, আবার থিওরিটিক্যাল কোশ্চেনও পরীক্ষাতে আসে। কারশফের সূত্রাবলী প্রয়োগ করে যে কোনো জটিল বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা আমরা নির্ণয় করতে পারি। কারশফের দুটি সূত্র আছে, একটি হচ্ছে কেসিএল কারশফের কারেন্ট ল, আর একটা আছে কেভিএল কারশফের ভোল্টেজ ল। ফার্স্ট আমরা আলোচনা করছি কেসিএল অর্থাৎ কারশফ কারেন্ট ল, অর্থাৎ কারশফের প্রবাহ মাত্রার সূত্র। কারশফের প্রবাহ মাত্রার সূত্র কি বলেছে? বর্তনীর মধ্যে যে কোনো বিন্দুতে মিলিত প্রবাহ সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য। বীজগাণিতিক যোগফল, বীজগাণিতিক যোগফল কথার অর্থ কি না, এই যে প্রবাহ আই গুলো আমরা ধরবো সেগুলো চিহ্ন সহ আমাদেরকে ধরতে হবে, অর্থাৎ কোনটা ধনাত্মক হবে কোনটা ঋণাত্মক হবে। প্রবাহ মাত্রার চিহ্ন বলতে আমরা কি বলতে চাইছি, কোনো বিন্দুতে যদি কোনো প্রবাহ মাত্রা ওই বিন্দুর দিকে আসে তখন ওই প্রবাহকে আমরা ধরবো প্লাস, এবং যদি কোনো বিন্দু থেকে নির্গত হয় বেরিয়ে যায় তখন ওই প্রবাহ মাত্রাকে আমরা ধরবো মাইনাস। এবার কারশফের সূত্র এই এ বিন্দুতে লাগাবো। এই এ বিন্দুটাকে বলা হয় ওই বর্তনীর মেরু বা নোড। তাহলে এ বিন্দুর ক্ষেত্রে I1 এবং I2 প্রবাহ মাত্রা আমরা কি দেখতে পাচ্ছি, এ বিন্দুর দিকে আসছে, তাহলে I1 হবে পজিটিভ প্লাস I1, I2 পজিটিভ প্লাস I2। আর কি কি তড়িৎ প্রবাহ মাত্রা আছে, I3 এবং I4, এগুলো কি দেখতে পাচ্ছি এ বিন্দু থেকে নির্গত হচ্ছে, তাহলে এগুলো হবে নেগেটিভ, তাহলে মাইনাস I3 মাইনাস I4। তাহলে এই হলো মোট এ বিন্দুতে যতগুলো প্রবাহ মাত্রা আছে তাদের বীজগাণিতিক যোগফল। এটা কত হবে, ইকুয়ালস টু হবে 0। এটাই হচ্ছে কারশফের কারেন্ট ল বা কারশফের প্রথম সূত্র। কারশফের প্রথম সূত্রটি বিবৃত করো বললে এটা বিবৃতি দিতে হবে, এই ছবিটা দিতে হবে এবং এটা লিখতে হবে। এবার এই প্রথম সূত্র থেকে আমরা কি কি পেতে পারি, এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই, I1 প্লাস I2 ইকুয়ালস টু I3 প্লাস I4। এবার আমরা ধরছি এই পুরো ঘটনাটা t সময় ধরে হয়েছে। এবার উভয় পক্ষকে আমরা t দিয়ে গুণ করছি, I1t প্লাস I2t ইকুয়ালস টু I3t প্লাস I4t। এবার আমরা কি জানি, I ইকুয়ালস টু Q বাই T, অর্থাৎ প্রবাহ মাত্রা ইকুয়ালস টু আধান বাই সময়। আধান প্রবাহের হারকেই বলা হয় প্রবাহ মাত্রা। এখান থেকে Q কত হবে, I ইন্টু T, তাহলে I1 ইন্টু T কে আমরা লিখতে পারি Q1 প্লাস I2 ইন্টু T কে লিখতে পারি Q2 ইকুয়ালস টু I3 ইন্টু T Q3 প্লাস I4 ইন্টু T Q4। দেখো খুব ইম্পর্টেন্ট একটা কনক্লুশন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, Q1 প্লাস Q2 মানে এ বিন্দুতে এইখান দিয়ে আধান ঢুকছে কত Q1, এখান দিয়ে আধান ঢুকছে Q2, তাহলে Q1 প্লাস Q2 হচ্ছে ওই বিন্দুতে কতটা আধান প্রবেশ করছে। এবার Q3 প্লাস Q4 কি না, এ বিন্দু থেকে এইদিকে বেরিয়ে যাচ্ছে কত Q3, এইদিকে বেরিয়ে যাচ্ছে Q4। Q3 প্লাস Q4 হচ্ছে মোট নির্গত আধান। এখান থেকে আমরা কি বলতে পারি, এ বিন্দুতে যতটা আধান প্রবেশ করছে ততটাই আধান নির্গত হচ্ছে, অর্থাৎ বর্তনীর মধ্যে যে কোনো বিন্দুতে তড়িৎ আধান সংরক্ষিত থাকে, অর্থাৎ আধানের সংরক্ষণ, আধান সংরক্ষণ আমরা কারশফের প্রথম সূত্র বা কারশফ কারেন্ট ল থেকে পেয়ে যাচ্ছি। এটা এক নম্বরে প্রশ্ন দিতে পারে যে কারশফের প্রথম সূত্র থেকে আমরা কোন সংরক্ষণ সূত্র পাই, কি লিখব, আধানের সংরক্ষণ সূত্র আমরা কারশফের প্রথম সূত্র থেকে পাই। কারশফের দ্বিতীয় সূত্র অর্থাৎ কারশফ ভোল্টেজ ল সম্পর্কে এবার আলোচনা করব। কারশফের ভোল্টেজ সূত্র, এটি
প্রযোজ্য হচ্ছে কোনো বদ্ধ বর্তনীর ক্ষেত্রে। এখানে সেই জন্য আমরা একটা বদ্ধ বর্তনী অঙ্কন করেছি। এ সি বি ডি এ, এই বদ্ধ বর্তনীর ক্ষেত্রে আমরা কারশফের ভোল্টেজ সূত্র লাগাবো। তার আগে কারশফের ভোল্টেজ সূত্রটা একটু আলোচনা করে নিই। কারশফের ভোল্টেজ সূত্র কি বলছে, কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে ওই বর্তনীর সঙ্গে জড়িত রোধ এবং প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক সমষ্টি কি হবে না, ওই লুপের সঙ্গে জড়িত তড়িৎচালক বলগুলির সমষ্টির সঙ্গে সমান হবে। তাহলে সমান হবে তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক যোগফলের সঙ্গে সমান। এবার এই বর্তনীতে আমরা এই সূত্রটা লাগাবো। এই বর্তনীতে কি কি আছে, এ বিন্দুতে আই তড়িৎ প্রবাহ প্রবেশ করলো, তারপর এইদিকে I1 প্রবাহ গেল, এদিকে I2 প্রবাহ গেল, তারপরে একটা তড়িৎ কোষ আছে যার তড়িৎচালক বল E1, এখানে একটা রোধ আছে যার মান R1, সেটা এখানে বি বিন্দুতে এলো, তাহলে এই I1 তড়িৎ প্রবাহই এলো। আর এইদিকে I2 তড়িৎ প্রবাহ আসছে, এখানে একটি কোষ যার তড়িৎচালক বল E2, এখানে একটি রোধ আছে R2, তারপর এই দিক দিয়ে I2 প্রবাহ এসে বি বিন্দুতে মিলিত হলো এবং আবার এই দুটো যুক্ত হয়ে IOA এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বর্তনীতে আমরা কারশফের ভোল্টেজ সূত্র লাগাবো। তাহলে বর্তনীটা কি, এ সি বি ডি এ লিখেছি, এ সি বি ডি এ এর জন্য। তাহলে প্রথমে আমরা কোনটা করব, রোধ এবং প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক সমষ্টি। তাহলে প্রথমে আমরা দেখবো এখানে কি কি রোধ আছে। তাহলে প্রথমে রোধ আছে এটা R1, তাহলে লিখবো R1, R1 এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, I1। এবার যেহেতু বীজগাণিতিক সমষ্টি ধরেছি, তাহলে I1 এর ডিরেকশন আমাদেরকে নিতে হবে। এখানে ডিরেকশন ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা পদ্ধতি হচ্ছে, যদি ক্লকওয়াইজ হয়, তড়িৎ প্রবাহ যদি ক্লকওয়াইজ হয় অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, তখন আমরা ধরবো ধনাত্মক। আর যদি তড়িৎ প্রবাহ অ্যান্টি ক্লকওয়াইজ হয় এই ডিরেকশনে, তখন এখানে তড়িৎ প্রবাহ হবে ঋণাত্মক। তাহলে এইখানে I1 কি বরাবর হচ্ছে, এই বরাবর, অর্থাৎ I1 হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে, ঘড়ির কাঁটার দিকে, তাহলে কি হবে প্লাস, তাহলে এটা হলো প্লাস। এবার আর কি রোধ আছে এখানে, R2, তাহলে লিখবো R2, R2 এর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ যাচ্ছে, I2, I2 কোন ডিরেকশনে যাচ্ছে, I2 এইভাবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, তার জন্য I2 হবে ঋণাত্মক। তাহলে এটা হলো মাইনাস R2 ইন্টু I2। তাহলে এই হলো আমার সামেশন ওভার RI, অর্থাৎ রোধ এবং প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক সমষ্টি। বাম দিকটা লিখলাম। এবার আর কোনো রোধ নেই, কিন্তু এখানে দুটো রোধ ছিল R1 R2, সেটা আমরা লিখে ফেলেছি। এবার ডান দিক ইকুয়ালস টু সামেশন ওভার E, অর্থাৎ তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টি। তড়িৎচালক বল কি কি আছে, এই E1। তড়িৎচালক বল সেটাও ধনাত্মক বা ঋণাত্মক হয়, তার ডিরেকশন আমরা কিভাবে নেব না, যে তড়িৎচালক বল ক্লকওয়াইজ ডিরেকশন দেবে, এইগুলো ডিরেকশন ধরার সময় আমরা ধরে নেব যে বাকিগুলো নেই, আমরা ভেবে নেব অ্যাকচুয়ালি। তাহলে E1টা আছে, তো এটা E1, এই আমার বর্তনী। তাহলে এখানে কোন দিকে তড়িৎ প্রবাহ দেবে, এই E1, দেখো প্লাস থেকে শুরু হবে মাইনাসের দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। এখানেও একই ব্যাপার না, তড়িৎ কোষ, যে তড়িৎ কোষ অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ দেবে তাকে আমরা ধরবো নেগেটিভ। তাহলে E1 কি হবে, এখানে E1 এর ডিরেকশন আমাদেরকে ধরতে হবে নেগেটিভ, অর্থাৎ মাইনাস E1। আর কি তড়িৎচালক বল আছে এখানে এই বর্তনীতে, E2। E2 কিভাবে আছে দেখো, এবার E2টা
আমরা এখানে আঁকবো এইভাবে। তাহলে এ কোন দিকে ডিরেকশন দিচ্ছে দেখো, প্লাস থেকে এইভাবে। তাহলে ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ হলে কি হবে, ধনাত্মক, অর্থাৎ E2 হবে ধনাত্মক, প্লাস E2। তাহলে কোনো বর্তনীতে কার্যক ভোল্টেজ হলো আমরা লাগাবো এইভাবে। এবার এখানে এটাকে 1 নম্বর দিলাম। এ বিন্দুতে, এই নোড বিন্দুতে বা মেরুতে আমরা যদি কেসিএল লাগাই তাহলে কি পাবো, আই ঢুকেছে, I1 I2 বেরিয়ে গেছে। তাহলে I ইকুয়ালস টু লিখবো I1 প্লাস I2, 2 নম্বর সমীকরণ। এবার দেখো এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে আমরা এখানে I সমান কত, I1 সমান কত এবং I2 সমান কত এটা কিন্তু বের করতে পারবো। তাহলে কারশফের দুটো সূত্র কেসিএল এবং কেভিএল কে লাগিয়ে অ্যাপ্লাই করে আমরা কোনো জটিল বর্তনী, খুব জটিল বর্তনী কিছু থাকলে তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করতে পারি। এবার এগুলো থেকে প্রশ্ন কেমন আসে, কারশফের সূত্র দুটি বিবৃত করো। তাহলে প্রথম সূত্র বিবৃতি দেবে, আর একটা হচ্ছে ওই ছবিটা যেটা ছিল এটা দিতে হবে। দ্বিতীয় সূত্র বিবৃত করো, বিবৃত করতে হবে, এইটা লিখতে হবে, সামেশন ওভার IR ইকুয়ালস টু সামেশন ওভার E। আর বাকি যে এই পোরশনটা আলোচনা করলাম এটা হচ্ছে কোনো বর্তনী দিয়ে যদি সেখান থেকে প্রবাহ মাত্রা নির্ণয় করতে হয় তাহলে আমরা কারশফের সূত্রটা কিভাবে লাগাবো সেটা ব্যাখ্যা করলাম। এইভাবে লাগিয়ে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। আর একটা কি প্রশ্ন আছে না, কারশফের প্রথম সূত্র থেকে আমরা কি সংরক্ষণ পাই, আলোচনা করেছি আধানের সংরক্ষণ। এবং আরেকটি কোশ্চেন আছে কারশফের দ্বিতীয় সূত্র থেকে আমরা কোন সংরক্ষণ সূত্র পাই, সেটা এখন আমরা আলোচনা করব। দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পেয়েছি, সামেশন ওভার IR ইকুয়ালস টু সামেশন ওভার E। তাহলে সামেশন ওভার IR এইটার অর্থ কি, বহির্বর্তনীতে কতটা শক্তি ব্যয়িত হচ্ছে। আর 1 আর 2 কি বহির্বর্তনীর রোধ, তাহলে এইগুলোর মধ্য দিয়ে কতটা শক্তি ব্যয়িত হচ্ছে। আর সামেশন ওভার E মানে এই তড়িৎচালক যে বল এই দুটোর তাদের সমষ্টি, মানে বর্তনীতে কতটা শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে এই কথাটার মানে হচ্ছে এটা হচ্ছে ব্যয়িত শক্তি, বহির্বর্তনীতে ব্যয়িত শক্তি, আর এটা হচ্ছে উৎপন্ন শক্তি। দেখো দুটো সমান, তার মানে কি কোনো বদ্ধ বর্তনীতে শক্তি, মোট শক্তি সংরক্ষিত থাকছে, অর্থাৎ কেভিএল বা কারশফের দ্বিতীয় সূত্র থেকে আমরা শক্তি সংরক্ষণ সূত্র পাচ্ছি।